এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে আজকে তো আমরা নিজেদের প্রয়োজন, সাংগঠনিক প্রয়োজন সেটি তো নয়, সেটির পাশাপাশি সবচেয়ে বড় যেটি বিষয় রয়েছে, আমাদের সংগ্রাম তো গণতন্ত্রের সংগ্রাম, আমাদের সংগ্রাম তো কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেই জনগণের ম্যান্ডেট, জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম, আমাদের সংগ্রাম তো বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার, গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সংগ্রাম, তো আমাদের সংগ্রাম তো বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত সংগ্রাম। এবং আমরা মনে করি যে আমরা অবশ্যই এই ফ্যাসিস্ট শোষকের আয়ু অবশ্যই ফুরিয়ে আসছে, আমরা অবশ্যই বিজয়ী হব এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশ পরিচালিত করবে। এবং যারা বাংলাদেশের মানুষের মৌলিক মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, বাংলাদেশের মানুষের জানমাল নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা শিক্ষার্থী হত্যাকারীদেরকে যারা ইন্ডেমনিটি দিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাগ্রত হয়ে ওই পরাশক্তির, এই অপশক্তির পরাজয় নিশ্চিত করবে। সাদম, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো একটি প্রশ্ন আগের অনুষ্ঠানেও অনেকে করেছিলেন, আমি ভুলে গিয়েছিলাম আপনাকে করতে, তো আজকেও এসছে। প্রশ্নটি হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন খুবই প্রভাবশালী নেতা সার্জিস, বলা হয় যে আপনারা দুজন আঞ্চলিকভাবেও একই এলাকার এবং আপনার অনেক সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, স্নেহে সে ছাত্রলীগে এক সময় ছিল এবং পরবর্তীতে সেই যে এখন যে তার ছাত্রলীগের বিরুদ্ধে নানান বিষয় খুব জোরালো ভাবে বলে থাকে, তো সেই জায়গাতে আসলে সার্জিসকে পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টিতে আপনি কি বলবেন, বা তার সঙ্গে আসলেই কি আপনার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল? ধন্যবাদ এই বিষয়টি নিয়ে আসার জন্য। আমি সাধারণত নিজে থেকে ব্যক্তিগত বিষয়গুলো অনেক সময় ক্লিয়ার করি না, কারণ স্বাভাবিকভাবে আমি সংগঠনের দায়িত্ব থেকে সব বিষয়ে কথা বলা আমার জায়গা থেকে সবসময় সঙ্গত হয় না, নানা ধরনের কথাবার্তা সবসময় প্রচলিত থাকে। কিন্তু স্বাভাবিকভাবে আমি জানি, আমি আগেও ফিল করেছি যে এটা কনফিউশন তৈরি করেছে অনেক ক্ষেত্রে, অনেক সময় ভুল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং আমাদের অনেক পত্রিকাতে ভুলভাবে সেটি উদ্ধৃত করা হয়েছে, যেটির কারণে কিছুটা বিভ্রান্তি তো অবশ্যই ছড়িয়েছে। আপনি জানেন যে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে আমাকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্বে থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা, ডাকসুর এজিএসের দায়িত্বে থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থীর সঙ্গে আমার ছবি পাবে না এটি তো বলাই মুশকিল ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করার সময় আমি কোনো ধরনের ক্যাম্পেইন চালাইনি, কোনো ধরনের প্রচারণা চালাইনি, শিক্ষার্থীরাই আমার প্রচারণা চালিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়েছি, এজিএস নির্বাচিত হয়েছি, শিক্ষার্থীরা ভালোবেসে আমাকে সেটি করেছে। তো সেটির কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমার একটি স্বাভাবিক সম্পৃক্ততা ছিল। সকল, বিশেষ করে প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা ছিল, সাধারণ শিক্ষার্থী যারা ছিল, তাদের সঙ্গে আমার যে ওতপ্রোত সম্পর্ক ছিল সংগঠনের কর্মী হিসেবে, সেটি বর্তমানেও রয়েছে। যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে বিশেষ করে যার নাম আপনি বললেন, অনেকগুলো ছবি থাকা, বিভিন্ন কর্মসূচিতে থাকা, একই জায়গায় বাড়ি এবং পদ পদবি কোনো কিছু আছে কিনা। প্রথম কথা হচ্ছে ছাত্রলীগ কিন্তু তার কোনো পদবি নেই। আর আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ 2019 এটি ইলেকশন হলো, ইলেকশন অমর একুশে হল সংসদের যে সদস্য পদ, আপনি একটি হল সংসদের সদস্য পদ, সেটি হচ্ছে ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় নেই, সদস্য পদে মনোনয়ন প্রদান করা হয়েছিল, এটি সত্য। এবং আমরা আমাদের জায়গা থেকে যেমন ছাত্রলীগের কর্মীদের যে কনফিউশনটি রয়েছে, আমি জানি যে তাদের মধ্যে প্রশ্ন রয়েছে অনেকের মাঝে, যখন সে এই পদ পদবিতে দেওয়া হয়, তার পারিবারিক রাজনৈতিক পরিচয় কিন্তু সম্ভবত আপনিও জানেন যে তার বাবার রাজনৈতিক পরিচয় কিন্তু এখন রয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বে থাকা, উপজেলা আওয়ামী লীগের একটি সুনির্দিষ্ট পদে থাকা, তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি ছিল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকা। তা আমার জায়গা থেকে আমি স্বাভাবিকভাবেই একটি ছেলে, রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখি, তার পারিবারিক রাজনৈতিক পরিচয় সেটি ছিল বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, ডিবেটিং ক্লাব সহ আনুষঙ্গিক আমাদের জেলা সংগঠনের দায়িত্বে থাকা, এই এবং আমাদের সঙ্গে যেহেতু কর্মকাণ্ড আসতো, স্বাভাবিকভাবে একটি হল সংসদের সদস্য পদ মনোনয়ন করা এটি খুব বেশি কিছু নয়। এটা আমরা, আপনি জানেন যে আমাদের কতজন সদস্যকে মনোনীত করতে হয় গোটা বাংলাদেশ ব্যাপী, তো সদস্য মনোনয়ন করা হয়েছে এবং আমি কিন্তু আমি অবশ্যই সচেতন ভূমিকা পালন করেছি, এটিও আমি বলবো। কারণ পরবর্তীতে যখন ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখার, অমর একুশে হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, পরবর্তীতে এটি দেওয়ার পরে যখন তার কিছু লেখালেখি আমি দেখেছি যে লেখালেখিগুলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে যায় না, নারীদের স্বাধীনতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখালেখি, এক ধরনের পলিটিক্যাল ইসলামের প্রতি এক ধরনের সিম্প্যাথি এবং এক ধরনের ধর্মীয় রাজনীতির প্রতি এক ধরনের আগ্রহ এবং আরো নানা কিছু বিষয়, যে বিষয়গুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে, সেই বিষয়গুলোর আলোকে কিন্তু
যে সিদ্ধান্ত গ্রহণ করা আমার প্রয়োজন ছিল সেই সিদ্ধান্তই কিন্তু আমি গ্রহণ করেছি। এই 21 একটি হল শাখা ছাত্রলীগের একটি পূর্ণাঙ্গ কমিটিতে পদের জন্য তারা কিন্তু এই সেই হলের যারা দায়িত্ব পালন করেছে তাদের কাছে কিন্তু ঘোরাঘুরি করা, লবিং তদবির করা এসবের মধ্যেই ছিল। আমি কিন্তু সেটিও অ্যালাউ করিনি। ছাত্রলীগের সাংগঠনিক কিন্তু পরিচয় আমি অ্যালাউ করিনি, কারণ আমি যখন জানতে পেরেছি যে তার পারিবারিক রাজনৈতিক পরিচয় যেটি হোক না কেন, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি এমন যেটি আমাদের একটি রাজনৈতিক ছাত্র সংগঠন যেটি আমরা একটি মূল্যবোধের প্রতিফলন করি সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি কিন্তু যখন আমি আমার জায়গা থেকে সচেতন ছিলাম বলে কিন্তু সেটিও আমি অ্যালাউ করিনি, যে কারণে কিন্তু ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামোতে পদবি কিন্তু তাদের নেই। তো পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছে এটির কারণে বার্তা ছড়িয়েছে, এবং একটি বিশেষ করে একটি দৈনিক যখন হেডলাইন করে যে ছাত্র আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলনের রহস্যময় ভূমিকা, এই ধরনের নানা ধরনের প্রোপাগান্ডা যখন ছড়ানো হয়েছে, এবং একটি অফিসিয়াল বিষয়, একটি পাবলিক বিষয় যেটি বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে অফিসিয়াল ছিল, যখন আপনি জানেন যে ডোর টু ডোর ক্যাম্পেইন যখন আমরা চালু করি, বিশেষ করে এটি অনেক বিভ্রান্তি ছড়িয়েছে এবং অপশক্তিও কাজে লাগিয়েছে, এবং যারা মূলধারা গণমাধ্যমেও অনেক সময় বিভ্রান্তিকর নিউজটি ছড়িয়েছে। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করেছিলাম, যেটির মাধ্যমে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে। আমরা কিন্তু শিক্ষার্থীদের আমাদের কাছে আসতে হয়নি, আমরা শিক্ষার্থীদের কাছে গেছি, আবাসিক হলে শিক্ষার্থীদের কাছে। আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যাব। আমরা অনলাইনে মতামত নিয়েছিলাম, ফর্ম নিয়ে গেছিলাম যে শিক্ষার্থীরা কোটা সংস্কারটি কিরকম হওয়া উচিত। আমরা বলেছিলাম যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, টেকসই সমাধান আমরা চাই, যাতে করে 2018 সালে সমাধান হওয়ার পরও যেহেতু কোর্টের মাধ্যমে এটি এসেছে, আমরা এটি এমন ভাবে অ্যাড্রেস করবো যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যার সমাধান হয়। কোটা সংস্কারের ব্যাপারে মৌলিকভাবেই বাংলাদেশ ছাত্রলীগ বলিষ্ঠ ভূমিকা পালন করার চেষ্টা করেছে, এবং 21 হলে আমি গিয়েছি, আমার সহযোগিতা যারা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবাই উপস্থিত থেকেছে, এবং সেখানে আমি সকল শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদেরকে আজকে বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে বীতশ্রদ্ধ এই ধরনের ধারণা, ভুল ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সেখানে কিন্তু শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে, শিক্ষার্থীরা কিভাবে আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেছে, সেটির প্রমাণ কিন্তু আজকে গণমাধ্যমে খুঁজলেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলেই পাওয়া যাবে। সেখানে আমার আবাসিক হলের শিক্ষার্থী হিসেবে, একটি আবাসিক হলের শিক্ষার্থী হিসেবে তার সঙ্গেও দেখা হয়েছে, এবং তার কাছেও সকল শিক্ষার্থীকে যেমন লিফলেট দিয়েছি, তাকেও লিফলেট দিয়েছে, এবং সেটিকে পরবর্তীতে এটিকে বলা হয়েছে যে এটি একটা গোপন ভিডিও, এটির মাধ্যমে আন্দোলনের যোগসূত্রতা। বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব আন্দোলনে লিপিবদ্ধ ছিল। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য দর কষাকষি করতে চেয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে এই পেছনের দরজা দিয়ে রাজনীতি করা, সেই শিক্ষা আমাদের কখনো দেয়নি আমাদের সংগঠন হিসেবে, যে কারণে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে পরবর্তীতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের লাশের উপর ভর করে কারা ক্ষমতায় গেছে এবং তাদের সেটির মাধ্যমে কি এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে, সেটি ইতিমধ্যে প্রমাণিত হচ্ছে। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের সহপাঠী যারা রয়েছে, বন্ধু রয়েছে, সহযাত্রী রয়েছে, তাদের শিক্ষার অধিকার তাদের নেই, ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। বাংলাদেশে গত 15 বছরের বাস্তবতায় এ ধরনের ঘটনা, যেটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে, সে ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে কিনা শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু এই প্রশ্নটি নিয়ে এসেছে। একই সঙ্গে যে চাকরির প্রতি, সরকারি চাকরির বিধি ব্যবস্থাকে কিভাবে আজকে একটি ন্যাক্কারজনক ব্যবস্থায় পরিণত করা হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু আজকে আবাসিক হলে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে অনেকেরই কথা হয়, শিক্ষার্থীরা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে মেসেজ দেয়, যোগাযোগ করে। সেখানে বিসিএস এবং পিএসসির পরীক্ষায় কিভাবে আজকে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে, সব ধরনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও আজকে কিভাবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বাতিল করা হচ্ছে, সেটিও কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে। এবং শিক্ষার্থীরা ইতিমধ্যেই পিএসসির এই বিধি ব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের যে প্রতিবাদ, সেটি তারা নানাভাবে ব্যক্ত করা শুরু করেছে। শুধু তাই নয়, বেসরকারি খাতে চাকরি ছিল, সেই বেসরকারি খাতের চাকরির ব্যবস্থাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়া হয়েছে। আজকে ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যে চাকরি পাবে, সরকারি হোক বেসরকারি হোক, সেই চাকরির নিশ্চয়তা কিন্তু নেই। এবং আমরা ছোট ছোট বাচ্চাদের কথা যদি ভাবি, আজকে বাংলাদেশে গত 15 বছর ধরে বাংলাদেশের ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা যারা অনেক সম্ভাবনাময়, যারা অনেক সৃজনশীল, আনন্দময়, সেই ছোট ছোট ছেলেমেয়েরা আজকে বাংলাদেশে গত 15 বছর ধরে 400 কোটির অধিক বই বছরের প্রথম দিনে পেয়েছে। বই উৎসব তারা করেছে, বইকে ভালোবেসে স্বাভাবিক শিক্ষা পঠন পাঠন প্রক্রিয়ার মধ্যে তারা যেতে পেরেছে। আজকে এই 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করছি, যেখানে বাংলাদেশের সিংহভাগ শিক্ষার্থীর কাছে, 90 ভাগের অধিক সংখ্যক শিক্ষার্থীকে কাছে কোনো ধরনের বই যায়নি, যেটির মাধ্যমে তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এইচএসসি পরীক্ষা দেওয়া হয়েছে। এটি এমন একটি সরকার, যেই সরকারের এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো সামর্থ্য নেই। এই সরকার হচ্ছে এইচএসসি পরীক্ষাতেও
ফেল করা একটি সরকার। এই কোনো ধরনের পরীক্ষা না নিয়ে আমরা মেধার জন্য লড়াই করেছি, আন্দোলন করেছি, মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছি, অথচ এই সরকার এইচএসসি পরীক্ষাকে এক ধরনের তারা কোনো ধরনের পরীক্ষা না নিয়ে তারা এই ব্যবস্থাটি তারা করছে। শিক্ষকদের কিভাবে লাঞ্ছনা করা হয়েছে, প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক, প্রত্যেকটি কলেজের প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, তাদের প্রিয় শিক্ষকেরা এখনো কিন্তু কোনো ধরনের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র তাদের ব্যক্তি স্বাধীনতা, শুধুমাত্র তাদের রাজনৈতিক বিশ্বাস, শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গির কারণে। এই হচ্ছে, এবং বাংলাদেশে নতুন করে 1 কোটি মানুষ আজকে দারিদ্র্যের শিকার হয়েছে। বাংলাদেশ সারের সংকট, বিদ্যুতের সংকট, এবং এই